বন্ধুরা যারা ভাবছো যে এটি একটি শুধু ভিডিও যেটা আমি আপলোড করেছি তাহলে তোমরা ভুল করবে। এটা শুধু ভিডিওই না, এটা হচ্ছে একটা ধামাকা। এই ধামাকাটিতে তোমাদেরকে আমি প্রুফ করে দেখিয়ে দেব যে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ কোন দিকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ কোন দিকে। সো যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগে, যদি অথেন্টিক মনে হয়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল আইকনে চাপতে ভুলবে না। চলো এবার দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভবিষ্যৎ। আমি যেটি মেনশন করেছি তুমি দেখেই বুঝতে পারছো আমি কি মেনশন করেছি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় আউট হয়ে যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আমি যে তথ্যটি দিচ্ছি সেটা হচ্ছে আমার ভিডিওর যে শেষ পার্টে যেটা বলতে যাব সেটি আসলে আমি প্রথম লাইনে তোমাদেরকে আমি বলে দিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উইকেটে যে কোনো সময় পড়ে যাবে, কারণ মাঠে যারা খেলছে সে হচ্ছে মুরালীধরন, জাসপ্রীত বুমরা বা রাশিদ খানের মতো বলাররা আসলে বল করছে, যেখানে ব্যাট করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম পয়েন্টে আসি বা যে জিনিসটিকে প্রায়োরিটাইজ করে আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উইকেট পড়ে যাবে, সে বিষয়টি একে একে আসবো। তো প্রথম পার্টটি আমার হচ্ছে সেনাবাহিনীকে কেন্দ্র করে। দেখো, সেনাবাহিনীর একটা পার্ট যারা কিনা জামাত ইসলাম বা হিজবুত তাহরির বা ছাত্র শিবির বা যারা কিনা জিহাদি বা মৌলবাদ, এই যে আদর্শ চেতনায় যারা বিশ্বাস করে, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 25%। অন্যদিকে সেনাবাহিনীর 75%, অ্যাপ্রক্সিমেটলি 75% হচ্ছে যারা কিনা অসাম্প্রদায়িক, যারা কিনা স্বাধীনতার চেতনা বা অস্তিত্বটাকে ধারণ করে চলে। সেখানে সে পার্সেন্টেজটা হচ্ছে 75%। আমি যে পার্সেন্টেজটা করলাম, কোন প্রেক্ষিতে করলাম সেটা একটু ক্লিয়ার করি, তাহলে তোমরা আরেকটু বুঝতে সুবিধা হবে। দেখো, গত 15 বছর 16 বছর ধরে বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর থেকে তুমি যদি চিন্তা করো যে বাংলাদেশের যে আর্মি ফোর্সটাকে যেভাবে সাজানো হয়েছে, বেসিক্যালি অসাম্প্রদায়িক চেতনা, স্বাধীনতার চেতনাটাকে প্রায়োরিটাইজ করে আসলে সাজানো হয়েছে, যেমনটা তোমরা সকল ক্ষেত্রে দেখেছো বাংলাদেশের প্রেক্ষাপটে। সো 75% যদি মনে করো যে একটা পার্সেন্টেজ হলে, যেটা দেখা যায় ওয়াকারুজ্জামান, তার পজিশনটা কোথায়, 25% নাকি 75%, কোথায় যাবে? ডেফিনেটলি 75% ওই ক্যাটাগরিতে আসলে পড়বে। তাহলে তুমি আমাকে কোশ্চেন করতে পারো, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন স্টেপ ডাউন করতে হলো, তাকে কেন দেশের বাইরে চলে যেতে হলো, দেশ ছাড়া হতে হলো কেন? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের জনগণের যে পরিস্থিতি বা যেভাবে একটা আন্দোলন জোরদার হয়েছিল, যেইভাবে মানুষ আসলে ঢাকামুখী বা যেভাবে একটা আন্দোলনটা প্রসার করেছে, সেখানে প্রধানমন্ত্রী দেশে বসে থেকে এই যুদ্ধ মানে গণজাগরণের যুদ্ধে সামিল হয়ে টিকে থাকাটা বাংলাদেশকে আসলে কলঙ্কিত করবে, শত শত হাজার হাজার মানুষের জীবন দিতে হবে। তো এই জিনিসটা আসলে সেনাবাহিনী খুব ক্লিয়ারভাবেই জানে, নৌবাহিনী এবং বিমান বাহিনী তারাও ক্লিয়ারভাবে জানে। তো তারা সেই জন্য কিন্তু এখন তুমি যদি বল নৌবাহিনী এবং সেনাবাহিনী, বিমান বাহিনী, তাদের অবস্থানটাও এক্স্যাক্টলি যে স্বাধীনতার চেতনা বা অস্তিত্বকে ধারণ করে আসলে প্রায়োরিটাইজ করে যারা কিনা উপরের পজিশনগুলোতে বসে আছে, বা ম্যাক্সিমাম পার্সেন্টেজ কিন্তু এই চেতনাতেই আসলে তাদেরকে বিল্ড আপ করা হয়েছে। সো তারাও বুঝতে পারছে যে আসলে শেখ হাসিনা যদি এখন বসে থাকে পজিশন নিয়ে, তাহলে যে পরিমাণ রক্তযুদ্ধ হবে সেটা একটা বিশাল কলঙ্কের দাগ পড়ে যাবে। সেজন্য শেখ হাসিনাকে আসলে কি হয়, দেশ ছাড়তে হয়। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল পার্সনটা কে? এই কোশ্চেনটা তোমাকে আমি করছি, এটা তুমি কমেন্টস করবে এখানে। তোমাদের কাছে কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ওয়াকারুজ্জামান? কাকে তোমরা মনে করছো যে সবচেয়ে পাওয়ারফুল পার্সন বর্তমানে বাংলাদেশের? একটা কথা বলি তোমাদেরকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পাওয়ার সত্যি কথা বলতে গেলে মানে ওয়াকারুজ্জামানের সামনে কিছুই না। মানে নট ইভেন এ সিঙ্গেল তুমি যদি ওইভাবে চিন্তা করো যে নট ইভেন এ ড্রপ অফ ওয়াটার, এক ফোঁটা পানির মতো না। আসলে ওয়াকারুজ্জামানের পাওয়ারটা কতটুকু, কিভাবে সে দেখাচ্ছে বা কি করছে, সেটা তোমাকে একটু এক্সাম্পল দিয়ে বোঝায়। এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং যারা কিনা সমন্বয়কারী বা নাহিদ এবং আসিফ মাহমুদরা, ডক্টর আসিফ নজরুল, এখন পর্যন্ত সেনাবাহিনীর যে কাজগুলো করছে সেটা নিয়ে একটা কোশ্চেন করার মতো তাদের সাহস হয় নাই। কি কাজগুলো করছে তোমাদেরকে যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, যে দেখো এতজন পলিটিশিয়ানরা বড় বড় রাজনীতিবিদ যারা কিনা আওয়ামী লীগের, তাদেরকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিল, কেউ কেউ দেশের বাইরেও চলে গিয়েছে, তাদেরকে
কিন্তু এখন পর্যন্ত সামনে এনে কিন্তু হাইলাইট করেনি কারা তাদের সাথে ছিল, কাদেরকে আসলে তারা তত্ত্বাবধানে রেখেছে, তাদের সেফটি দিচ্ছে, এটা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ারলি কিন্তু সেনাবাহিনী কিন্তু ডিসক্লোজ করেনি। এবং এটা নিয়ে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়কারী বা ডক্টর আসিফ নজরুলরা কিন্তু বলার মতো সাহস রাখেনি ওয়াকারুজ্জামানের সামনে। সো ওয়াকারুজ্জামান কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড হয়তো তাদেরকে নির্দেশ দিয়েছে যে হোয়াট এভার উই আর ডুইং, ডোন্ট কাম টু আস্ক এনি কোশ্চেন টু আস, আমাকে এসে কোনো কোশ্চেন করবে না, তোমাদের যেটা করার দরকার সংস্কারের জন্য সেটা তোমরা করো। এখানে কিন্তু তুমি বুঝতে পারছো যে সেনাবাহিনীর অবস্থানটা তারা কতটা পাওয়ারফুলি আসলে জিনিসগুলো হ্যান্ডেল করছে বিহাইন্ড দ্য সিন। দেশে যত কিছু হচ্ছে আয়নার সামনে যা কিছু হয় আয়নার অপর সাইডে তার থেকে আরও বেশি কিছু হয়। একটা দেশের পলিটিশিয়ান কে হবে, কে দেশ চালাবে, সেটা দেশের ভিতর থেকে যতটুকু নির্ধারণ হয়, দেশের বহির্বিশ্বের থেকে, দেশের বাহির থেকে আরও বেশি এতে খেলা হয় যে কাকে আসলে প্রধান বানানো হবে, কাকে বানানো হবে না। বিষয়টা বুঝতে পারছো? আমার মনে হয় তোমরা বুঝে গিয়েছো অলরেডি সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গিটা কোন দিকে বা কোন জিনিসটা আমি প্রায়োরিটাইজ করতে চাচ্ছি। এখন কথা হচ্ছে যে এই যে সেনাবাহিনী ডক্টর মোহাম্মদ ইউনূসকে কতক্ষণ পর্যন্ত আসলে অ্যাকসেপ্ট করবে, কখন কি আর অ্যাকসেপ্ট করবে না, সে বিষয়টা তোমাদেরকে আমি ক্লিয়ার করি। দেখো, বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী যদি তুমি বলো বাংলাদেশকে সচেষ্ট রাখার জন্য, সুন্দর রাখার জন্য, আইন শৃঙ্খলার প্রপার ইউটিলাইজ করার জন্য যেটা দরকার, যে ফোর্স দরকার, সেটা কিন্তু সেনাবাহিনী না, সেটা হচ্ছে পুলিশ বাহিনী। তুমি যদি এখন পুলিশ বাহিনীর সাথে যে সেনাবাহিনীকে কম্পেয়ার করতে যাও যে দেশের কোনায় কোনায় চিপায় চিপায় সেনাবাহিনীকে কন্ট্রোল করবে, ইট উইল নেভার হ্যাপেন যে বাংলাদেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা সুন্দর হবে এবং সুশৃঙ্খল হবে, এটা কখনোই সম্ভব না। আর যেটার জন্যই তোমরা দেখতে পাচ্ছ যে মানুষকে খুন করার পরেও খুনি হাতে আরেকজনের, মানে যার হাত কেটে নিয়ে এসছে তার হাত নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে নির্দ্বিধায়। এটা হচ্ছে যে আইন শৃঙ্খলা অবস্থার একটা আলোকচিত্রটা হচ্ছে এটার একটা এক্সাম্পল। সো এই আইন শৃঙ্খলা অবস্থাটা যদি 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস চলতে থাকে, একটা পর্যায়ে এসে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ওই যে লং টার্ম চিন্তা করতে যায়, তখন কি করবে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার থেকে স্টিয়ারিংটা ধরে ফেলবে, স্টিয়ারিং নিয়ে নেবে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে, সে স্টিয়ারিং নিয়ে নেবে। কারণ বাংলাদেশ অলরেডি গত এক মাসে অনেক কিছুতে তারা কলাপস হয়ে যাচ্ছে এবং কমপ্লিটলি তারা কলাপসের দিকেই আসলে যাচ্ছে। তো এই অবস্থায় যেটা দেখা যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কলাপস হওয়ার পেছনে আরেকটা যে রিজন, যারা পুলিশ প্রশাসনটাকে, যেখানে অনেকজন পুলিশ যারা মারা গেল, সে বিষয়ে সে প্রায়োরিটাইজ দেয়নি এবং সে বিষয়ে তার যে একটা কনসার্ন দেখানো দরকার, বা একটা প্রশাসনের যে একটি বিগ ফোর্স, বাংলাদেশের যে মেন ফোর্স যারা কিনা আইন শৃঙ্খলা কন্ট্রোল করে, তাদেরকে যে প্রায়োরিটি না দিয়ে বা কারা মারলো সেটার ব্যাপারে তার কোনো ওই রকম কোনো আবেগ ঘন তার কোনো বিশ্লেষণ ছিল না বা কোনো জবাব ছিল না। এটার জন্য পুলিশ প্রশাসনকে সে কখনোই, তার যতদূর সে থাকে প্রশাসনের সাথে, বাংলাদেশের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে, তারা পুলিশ প্রশাসনের সাপোর্ট পাবে না। আমি এটা হলফ করে তোমাদেরকে বলতে পারি তারা পাবে না। সো আলটিমেটলি কী হবে, আফটার এ সার্টেন টাইম ডক্টর মোহাম্মদ ইউনূস কলাপস হয়ে যাবে। সে কলাপস হওয়ার পর সে স্টিয়ারিংটি নেবে ওয়াকারুজ্জামান। তো ওয়াকারুজ্জামান কী চাবে সেটা হচ্ছে এখন বোঝার বিষয়, যে বাংলাদেশের একটা পর্যায়ে ওয়াকারুজ্জামান দায়িত্বটা নেওয়ার পর, স্টিয়ারিংটি ধরার পর ওয়াকারুজ্জামান দুটা জিনিস করতে পারে। ফার্স্ট অফ অল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তুমি যদি আইনগতভাবে চিন্তা করো, সে এখনও প্রধানমন্ত্রী, কারণ তার পদত্যাগ পত্রটা এখন পর্যন্ত আসিফ নজরুলরা খুঁজেই পায় নাই। সো তুমি যদি লিগেলি চিন্তা করো, প্রেসিডেন্টও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত প্রেসিডেন্ট, এবং প্রাইম মিনিস্টারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং তুমি যদি খেয়াল করে দেখো, প্রেসিডেন্ট কিন্তু কখনোই বলেনি যে শেখ হাসিনাকে সে প্রধানমন্ত্রী হিসাবে তাকে কিন্তু আসলে বহিষ্কার করতে পারেনি, বিকজ শি ইজ নট প্রেজেন্ট ইন বাংলাদেশ এট দিস মোমেন্ট। সো আইনগত জটিলতাটা তোমরা অবশ্যই বুঝে গেছো আমি কোনটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো ডেফিনেটলি খেলাটা এখানেই জমবে। সেনাবাহিনী আইদার শেখ হাসিনাকে আবারও স্বল্প সময়ের জন্য কি দায়িত্বে নিয়ে আসবে, নাকি তারা আবার নতুন করে আওয়ামী লীগকে সংস্কার করে তাদেরকে আবার পার্টিসিপেট করবে নির্বাচনের জন্য। সো তাদের তত্ত্বাবধানে হয়তোবা আবার নতুন করে কি হতে পারে, নির্বাচনের একটা ব্যবস্থা করে দিতে পারে, এবং সেখানেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা 100% সেফ সাইড থেকেই আসলে নির্বাচন লড়বে উইদাউট এনি ডাউট। সো এখন নির্বাচনের ভবিষ্যৎ কি নির্ধারিত হবে, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। বাট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ
এখনও 100% সেফ সাইডে আছে, সেটাই আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি। এই হবে বাংলাদেশের পরিস্থিতি। আমার ওপিনিয়নটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল আইকন চাপতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।